পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, চলে গেলেন দিল্লিতে। গণভবনে অবাধে প্রবেশ করে উল্লাস। এ বিজয় জনগণের, এ বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে নতুন যাত্রার আশা বা আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ মানুষের। সেনাবাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান, সংঘাত অরাজকতায় কিছু অর্জন সম্ভব নয় বললেন সেনাপ্রধান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা। বঙ্গভবনে বিভিন্ন দলের নেতাদের সাথে রাষ্ট্রপতির বৈঠক। লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা। প্রতিশোধ পরায়ণ না হতে জনতার প্রতি আহ্বান। রাজধানীর বিভিন্ন জায়গায় রাজপথে সর্বস্তরের মানুষ, পথে পথে জনতার বিজয়ী মিছিল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। লাখো ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2:30টার দিকে গণভবন থেকে নিরাপদে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতের নয়াদিল্লিতে গেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি সহ আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ওঠেন। তাদের বহনকারী হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর বলছে, শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টারটি স্থানীয় সময় বিকেল 5:30টায় নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবেজে অবতরণ করেছে। এ সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখান থেকেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। এর আগে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সেই সুযোগ তাকে দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর পদ থেকে বোন রেহানাকে নিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তখন গণভবনে ঢুকে পড়েন সাধারণ মানুষ। আনন্দ উল্লাস করে নিজেদের বিজয় উদযাপন করেন আন্দোলনকারীরা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জানান, এ বিজয় জনগণের, এ বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে যাত্রার। আবু হানিফের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সারা বিশ্বের শত কোটি মানুষকে দেখিয়ে দিল বাংলাদেশের জনগণ, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বহাল এবং মানুষে মানুষে ভেদাভেদ কমাতে যে আন্দোলনের সূচনা, সেই আন্দোলনের সমাপ্তি বিজয়। কেমন বাংলাদেশ চায় সাধারণ মানুষ, বাংলা ভিশনকে বলছিলেন সে কথা। তিনটা ইলেকশন আমাদেরকে ভোট দিতে দেয় নাই, আমরা কিছু বলি নাই, কিন্তু যখন আবু সাইদের জীবন নিয়ে গেছে, ওর তো শুধু শাড়ি নিছি আমরা, ও তো আবু সাইদের জীবন নিয়ে গেছে আরো লাখো ভাইয়ের সাথে, হাজার হাজার ভাই মারা গেছে। আমার এই উত্তর হাসিনাকে দিতে হবে, আল্লাহর কাছে বিচার দিলাম। আজকে গণভবনে কেন মানুষ এত লক্ষ লক্ষ, এটাই বোঝা যাচ্ছে। এই দেশে রাজাকার বলতে বলতে সব শেষ করে ফেলছে। আজকে কারা রাজাকার, আজকে কারা স্বাধীনতা অর্জন করছে, এটাই বোঝা যাচ্ছে। আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘোষণা ছিল, তারই বাস্তবায়ন হলো চোখের সামনে। আনন্দ উল্লাস উদযাপনে এ এক ভিন্ন মুহূর্ত। এই দেশে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য শেখ হাসিনাকে উপযুক্তভাবে বিচার করতে হবে। আজকে আমাদের এই স্বাধীনতা যেন বৃথা না যায়। আমরা চাই একটা সুন্দর দেশ, যে দেশে মানুষ মেধাবীদের দাম দিবে, যেখানে মানুষ গবেষণা করবে। আমরা আর ভিক্ষা করে রকেট উড়াইতে চাই না। দুপুরের পর থেকে শেষ বিকেল পর্যন্ত কি হয়েছে গণভবনে, কেমন ছিল সেখানকার পরিবেশ, সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল কেমন? দেশের জনগণ জেগে উঠে দেশকে দখল করেছে, দেশকে স্বাধীন করেছে। আজকে এই দেশ আজকে স্বাধীন হয়েছে 54 বছর পরে। মনে হচ্ছে আজকে বাংলাদেশ, আমরা যারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা নিজেদেরকে দাবি করি, যারা ছাত্র জনতা আজকে দেশটাকে স্বাধীন করেছে। হাসিনা সহ সকল স্বৈরাচারী, সকল অত্যাচারী, সকল দুঃশাসনকারী সব আজ পালিয়ে গেছে। এদিকে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে জনতার ঢল। কি ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে, কেমন ছিল পরিবেশ, সবকিছুই দেখেছেন সাধারণ মানুষ। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যাতে আর কোনো সময় এই ধরনের স্বৈরতন্ত্র, এই ধরনের ফ্যাসিস্টরা আর ক্ষমতা না আসতে পারে। এই ধরনের সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমার ছেলেরা অনেক কষ্ট করছে, অনেক মার খাইছে, অনেক গুল্লিতে হাত হয়েছে, অনেক
আমার ভয় লাগতো বাসা থেকে বের হতে, বাট এখন দেশ স্বাধীন হয়েছে, এখন কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ। সব শ্রেণী পেশার মানুষের জন্য বাসযোগ্য দেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় জানান ছাত্র জনতা। এতদিন আন্দোলনকারীরা বলতেন লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা কারো হাতে ইজারা দেওয়া হয়নি। আর আজ সাধারণ মানুষ, আন্দোলনকারীরা সবাই একযোগে বলছে ৭১-এর পর ২০২৪ সালে এসে আবারও জনগণের বিজয় হলো গণতন্ত্রের, বিজয় হলো মানবাধিকার এবং আইনের শাসনের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, গণভবন, ঢাকা। ১৫ বছরের গণতন্ত্রহীনতা শৃঙ্খল ভাঙল জনতা। রাজধানীর সকল প্রবেশ মুখ থেকে জনস্রোতের গন্তব্য রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলন সংগ্রামের আতুরঘর শাহবাগে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন, অবশেষে জনতা স্রোতের মুখে সরকারের পদত্যাগ। প্রমাণিত হলো জনতার কাছে সব শক্তি তুচ্ছ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমে আসে রাজপথে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি। কারফিউ ভেঙে জনতার এমন ঢল অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও টঙ্গী থেকে আসা জনস্রোত যেন ফুরোয় না। ছাত্র আন্দোলন পরিণত হয় জনসমুদ্রে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সবাই মিলে সরকার পতন আন্দোলনের মিছিলে। সবার বুকেই আত্মবিশ্বাস। মার্চ টু ঢাকা রূপ নিতে যাচ্ছে সফল গণ অভ্যুত্থানে। এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথে নামে বাঁধ ভাঙা উল্লাস। রাতেবেলা কালকে সারা রাত আমরা ঘুমাতে পারি নাই। ঘুমনের মধ্যে এই বুঝি শব্দ আসলো, পর থেকে শব্দ আসলো। সারাক্ষণ আমার সাথে মুগ্ধ, পানি চাই কোনটা কান্না চলে আসছে। আজকে যখন পালাইছে, এর পালিয়ে দেওয়া উচিত হয় নাই। এর বিচার চাওয়া উচিত ছিল, এর আটকানো উচিত ছিল। আমরা বাসায় থাকতে পারছিলাম না, সত্যি কথা বলতে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। 2 দিন থেকে রাস্তায় ছিলাম, আজকে আর গতকাল রাতে ঘুমাতে পারি নাই, এই জন্য বের হয়ে আসছি রাস্তায়। ও চলে গিয়েছে, এটার জন্য তো অনেক খুশি। সেনাবাহিনীর সাজোয়া যানে চড়ে আন্দোলনকারীরা উড়াতে থাকেন লাল সবুজের পতাকা। তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় চলে যায় জনতার দখলে। নিজের দেশে এরকম ভাঙাচোরা হচ্ছে, এটা তো ঠিক না। সব স্টুডেন্টস মারা গেছে, আমি নিজেই একটা স্টুডেন্ট বিদেশে। সো আজকে নামছি সেলিব্রেট করতে, যে এত মানে পিপলস মুভমেন্টের সাথে থাকতে। জি, ডেফিনেটলি আমার স্টুডেন্টদের সাথে সবসময় ছিলাম, কয়েকজনের ছিলাম, এখনো থাকি। অনেক খুশি। আমরা গতকাল গিয়েছিলাম প্রোটেস্টে, তো খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল। আর আজকে ঘুমিয়েছিলাম, পরে খবর শুনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শাহবাগ, সর্বত্রই যেন উল্লসিত জনতার স্রোত। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, অতঃপর আওয়ামী লীগের পতন। রাজনীতিবিদদের শিখিয়ে গেল জনতার শক্তির কাছে সব শক্তি তুচ্ছ। এই আন্দোলনের শুরুতে প্রাণ উৎসর্গ করা শহীদ আবু সাঈদ মুগ্ধদের জাতি স্মরণ রাখবে অনন্তকাল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। রাতের মধ্যে চলমান সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসবে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি ও খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা ও বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যেন 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করে, সেই দাবি জানান তারা। বৈঠকে 1 জুলাইয়ের পর গণগ্রেফতার ছাত্র জনতার সবাইকে মুক্তি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। দেশ পরিচালনায় শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।
সব হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়ে তিনি সবাইকে ভাঙচুর সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সেনাপ্রধান জানান, ছাত্র জনতার সব দাবি পূরণ করা হবে। এ অবস্থায় কোনো সংঘাত বা অরাজকতা না করে শিক্ষার্থী জনতা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বলেন, দেশ শান্ত হলে কারফিউ বা জরুরি অবস্থার কোনো প্রয়োজন হবে না। এখনকার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বিকেলে রাষ্ট্রপতির কাছে যাবেন। দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে দেশবাসীর সহায়তা চান সেনাপ্রধান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা ওনাকে সবাই শ্রদ্ধা করেন, ছাত্ররা শ্রদ্ধা করেন
ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকেই, বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। প্রতিশোধ পরায়ণ না হয়ে জনতার বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ যেন আইনকে নিজের হাতে তুলে না নেন সেই আহ্বানও জানান তিনি। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন। বাসায়, হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময়ে সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ। খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে ছাত্রছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে, হোস্টেলে, ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন, আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে। প্রিয় দেশবাসী, দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে 12.5 কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। হত্যাকারী,
গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র, মানবাধিকার, লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে। এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের 12 কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে, রাষ্ট্র, সরকার, শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে, সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে, তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে। প্রিয় দেশবাসী, জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90 মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা। সংবাদ সম্মেলনে তারা জানান, পরবর্তী সরকার গঠনের রূপরেখাও দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সারা দেশ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশে ভয়াবহ রকমের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা চলছে। আমরা ভালো করেই জানি এই দাঙ্গা লাগানোর পায়তারা কাদের, পরাজিত গোষ্ঠী। আমরা বারবার বলেছি, গণভবন এই দেশের মানুষের সম্পত্তি, কোনো খুনি, কোনো ফ্যাসিস্ট এই গণভবনে থাকতে পারবে না। ঠিক ছাত্র জনতা তাদের সম্পত্তি বুঝিয়ে নেয় এবং গণভবন থেকে ফ্যাসিস্ট সরকারকে, খুনি সরকারকে বিতাড়িত করে। তার পরবর্তীতে যেটা হচ্ছে, যখন তারা পরাজিত হলো তখন দেশের বিভিন্ন প্রান্তে তারা সংখ্যালঘুদের উপর হামলা করা শুরু করলো। তারা বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। কিন্তু এই দেশের এই রিজিয়নের মানুষ হাজার হাজার শত শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। আমি যখন আমার গ্রাম বিপাতিয়ায় আমার বাবার কলিগ, আমাদের সনাতন ধর্মাবলম্বী, আমরা নিয়মিত ওনাদের বাসায় যাই, ওনারা আমাদের বাসায় আসেন। আজকে যখন বিজয় মিছিল হয়েছিল, আমার বাবাকে সাথে নিয়ে আমাদের এলাকার সনাতন ধর্মী মানুষজন বিজয় মিছিল করেছে। প্রত্যেকটা জায়গায় দলমত নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ। এখানে কেউ গোলাপানিতে মাছ শিকার করতেছে পরাজিত গোষ্ঠীটি, যারা পাকিস্তানি প্রেতাত্মাদের মতো, পাকিস্তানি হানাদার বাহিনী প্রেতাত্মাদের মতো মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে বারবার এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। তারা এখন এদেশের ইমেজ, তারা যখন এদেশে থাকতে পারে নাই,
ফ্যাসিস্টরা যখন এদেশ থেকে বিতাড়িত হয়েছে তখন তারা এদেশের মানুষের ইমেজ নষ্ট করার জন্য প্রতিটি জায়গায় হামলা ভাঙচুর শুরু করেছিল, যার সাথে এদেশের ছাত্র জনতার ন্যূনতম সম্পর্ক নেই। আরেকবার বলছি, এদেশের ছাত্র জনতার এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে খেলা চলতেছে এর সাথে ন্যূনতম সম্পর্ক নেই। বাংলাদেশের ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করছে এবং তারা প্রতিটি জায়গায় সম্প্রদায় সকল ধর্মবর্ণের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে আমরা প্রত্যেকটা জায়গায় অবস্থান নেওয়ার জন্য আহ্বান করছি। আমরা সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করেছি। আমাদের এক দফা দাবিটি ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমরা মনে করি যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। আমরা শেখ হাসিনার পতনকে আমাদের একটি প্রাথমিক বিজয় হিসেবে মনে করি এবং চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি আজকে ছিল, সেখান থেকে আমরা গণভবন ঘেরাও করতে গিয়েছিলাম এবং ছাত্র জনতা ঢাকায় অবস্থান করছে। তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে ঢাকায় অবস্থান করতে এবং যারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য, তাদের দিকে ক্লোজ লুক এবং নজর রাখতে আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার পতন আমাদের প্রথম ধাপ আন্দোলনের, যেটা আমরা অর্জন করেছি। এখন আমরা দ্বিতীয় ধাপের দিকে আমাদেরকে যেতে হবে। সেজন্য আমরা মনে করি এই যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিক, তাদের প্রস্তাবিত আমরা একটি প্রস্তাব করব আগামী 24 ঘন্টার মধ্যে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আসলে গত কয়েকদিন ধরে খুবই ব্যাপক নিরাপত্তাহীনতার ভিতরে ছিলাম, যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমাদেরকে প্রথমে আমাদের সমন্বয়কদের সাথে বসতে হবে, তারপরে সমাজের নানান পক্ষদের সাথে বসতে হবে, বসে আমরা একটি সমন্বিত সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে জাতির সামনে উপস্থাপন করতে চাই। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাবনা করব। যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে আমরা জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি এবং এছাড়াও যারা এই ফ্যাসিস্ট রেজিমে গত কয়েক বছরে শহীদ হয়েছেন তাদেরকেও আমরা আজকের এই দিনে স্মরণ করছি। এবং আমরা বলেছিলাম যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না, আমরা তাকে বিচারের আওতায় আনব। এবং শুধু ফ্যাসিবাদ, যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না। সেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে। আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সমাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক, আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের, এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা
মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। সরকারি চাকরিতে সর্বসাধারণের অবাধ প্রবেশের আন্দোলন অবশেষে ক্ষমতাচ্যুত করল 15 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারকে। এক রাজাকার শব্দের অভিঘাতে ভেসে গেলেন শেখ হাসিনা। তার নামের আগে নতুন বিশেষণ যোগ হয়েছে স্বৈরাচার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনেই শিক্ষার্থীদের প্রথম বিক্ষোভ যেন নতুন করে স্বাধীনতার স্বাদ দিচ্ছে বাংলাদেশের মানুষকে। রাজপথে কয়েকশো মানুষের রক্তের বিনিময়ে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার ফিরে পেল জাতি। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। 2024 সালের 5 জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালের 4 অক্টোবরের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন নতুনভাবে আলোচনায় আসে। আদালতের রায়ের প্রতিবাদে 6 জুন দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। 10 জুন আন্দোলনকারীরা দাবি মেনে সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। পরে ঈদুল আজহারের জন্য আন্দোলন বিরতি ঘোষণা হয়। 30 জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে। 2 থেকে 6 জুলাই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। 7 জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেড এর ডাক দেয়। 8 ও 9 জুলাই একই রকম কর্মসূচি পালন করা হয়। 10 জুলাই কোটা ব্যবস্থা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে 4 সপ্তাহ স্থিতাবস্থা দেয়া হয়। 11 জুলাই শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগে যায়। সেখানে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়। পুলিশি হামলার প্রতিবাদে 12 জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 12 জুলাই শিক্ষার্থীরা প্রশাসনের সতর্কবাণী উপেক্ষা করে শাহবাগ অবরোধ করে। এদিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী রেললাইন অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। 13 জুলাই রাজশাহীতে রেলপথ আবারও অবরোধ করে শিক্ষার্থীরা। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, মামলা দিয়ে আন্দোলন দমানো যাবে না। 14 জুলাই শিক্ষার্থীরা গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দেন। ওই দিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে রাজাকার শব্দটি ব্যবহার করায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। স্লোগান হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সাধারণ শিক্ষার্থী সহ নাগরিকরা ওই দিন থেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার আখ্যা দেয়। এরপর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 4G নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এদিন রাত 11:30টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় 297 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।
16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। ঢাকা ও চট্টগ্রাম সহ নিহত হয় মোট 6 জন। মূলত এই ঘটনাটাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। 17 জুলাই বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ, সারা দেশে বেঁধে যায় সংঘর্ষ। রাতে ঘোষণা আসে কমপ্লিট শাটডাউনের। 18 জুলাইও কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সারা দেশে চলে সংঘর্ষ। পুলিশ ও ছাত্রলীগের সাথে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ বাধে, নিহত হন অনেকে। 19 জুলাই শিক্ষার্থীদের আন্দোলন রোধ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে। ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন 3 মন্ত্রী। সমাধান আসেনি সেই বৈঠকে। 19 জুলাই রাত থেকে কারফিউ ঘোষণা হলেও 20 জুলাই সারা দেশে চলে সংঘর্ষ। ওই দিনও হতাহতের ঘটনা ঘটে। তুলে নিয়ে যাওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলামকে। 21 জুলাই ঢাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও বিজিবি বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সেদিনও ঢাকায় সহিংসতায় নিহত হন আরও কয়েকজন। আগুন দেয়া হয় সেতু ভবন, ত্রাণ অধিদপ্তর, বিটিভিতে। এরপর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতার দায় চাপানো হয় বিএনপি জামাতের ওপর। গ্রেফতার করা হয় বিএনপি সহ কয়েকটি দলের নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবি জানিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। এদিন রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নির্দেশ আসে। আন্দোলন দমাতে 22 জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও শক্ত অ্যাকশন নেয়ার ঘোষণা দেন। এর আগেই পুলিশের নির্বিচার গুলিতে নিহতের তালিকা দীর্ঘ হতে থাকে। দেশ জুড়ে আন্দোলন আরও বেগবান হতে থাকে। 23 থেকে 28 জুলাই 5 দিন চলে গণগ্রেফতার। এই সময়ের মধ্যে 10,000-এর বেশি ছাত্র জনতা, রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়। 26 জুলাই নাহিদ ইসলাম সহ 3 সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর আরও 2 সমন্বয়ককে নেওয়া হয়। ডিবি দাবি করে নিরাপত্তার জন্যই তাদের আনা হয়েছে। এ সময় দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় 28 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সকল অফিস 6 ঘন্টা চালানোর সিদ্ধান্ত নেয়। 29 জুলাই ছাত্ররা ডাকে রিমেম্বারিং হিরোজ কর্মসূচি। আন্দোলনে নিহতদের স্মরণে 30 জুলাই পালন হয় জাতীয় শোক। সরকারের ঘোষণা করা এই শোককে ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা। লাল ও কালোতে বিভক্ত হয় সরকারের ডাকা শোক। শিক্ষার্থী সহ সাধারণ মানুষ হত্যা, গণগ্রেফতার, মামলা ও গুমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা 31 জুলাই দেশের বিচার প্রাঙ্গণে পালন করে মার্চ ফর জাস্টিস কর্মসূচি। 1 আগস্ট গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়। ওই দিনই নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরকে। শিক্ষার্থীদের গুলি করে হত্যার বিচারের দাবিতে 2 আগস্ট ঢাকায় বের হয় ছাত্র জনতার দ্রোহযাত্রা। দলমত নির্বিশেষে এই যাত্রায় অংশ নেন সব বয়সের মানুষ। সেখান থেকে দেশবাসীকে ঢাকা আসার আহ্বান জানানো হয়। ঘোষণা আসে শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবির। 3 আগস্ট শেখ হাসিনা আন্দোলনকারীদের একদিকে আলোচনার প্রস্তাব দেন, অন্যদিকে কুমিল্লায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। ওই দিন ঢাকায়ও চলে সংঘর্ষ। 4 আগস্ট ছাত্র জনতার সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সারা দেশে নিহত হয় শতাধিক মানুষ। চলমান কারফিউর মাঝেই আবারও কারফিউ দেয় সরকার। এদিকে 5 আগস্ট সকাল থেকে কারফিউ বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে দুপুর 1টার পর রাজধানী শাহবাগের চিত্র পাল্টে যায়। বিজয় মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন নগরবাসী। উল্লাসে মেতে ওঠে সবাই। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সরকারের পদত্যাগের খবরে সারা দেশে আনন্দে উল্লাসে মেতে উঠেছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রাও হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আনন্দ মিছিল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন নানা বয়সী মানুষ। বন্দর নগরী জুড়ে জনতার উচ্ছ্বাস দেখা যায়। রংপুরে হাজারো মানুষের ঢল নামে রাজপথে। পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল করেন তারা। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা নগর জুড়ে। সরকারের পতনে বাঁধভাঙা খুশির জোয়ার দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর খুলনার শহীদ হাদিস পার্ক ময়দান। বিজয় উৎসবে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো জেলা। সাধারণ মানুষও ঘর থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার পদত্যাগে সিলেটে আনন্দ মিছিল হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে। বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। ঢাকা আরিচা মহাসড়কে বিজয় মিছিলে সামিল হয়েছেন লাখো মানুষ। এই দেশে তারাইয়া বেশি আনন্দ পাইছে। ৫৩ বছর পেরিয়ে মনে হচ্ছে নতুন করে আবার স্বাধীনতা উপভোগ করলাম। উপভোগ করছি। আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। নরসিংদীতে বিজয় মিছিল করেছে ছাত্ররা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় জেলখানা মোড় এলাকা। গণমাধ্যমে সরকারের পদত্যাগের সংবাদ প্রচারের পর আনন্দের জোয়ারে ভাসছে নাটোরের শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণ। শহরের মাদ্রাসা মোড় থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেয় সর্বস্তরের মানুষ। ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা বিজয় উল্লাসে নামে রাজপথে। শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয় তারা। সাতক্ষীরায়ও হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। নিউ মার্কেট মোড়ে জনতার ঢল নামে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেখ হাসিনার পদত্যাগ ও বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পরিপ্রেক্ষিতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, হাই কমিশনের বাইরে এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় 1000 নিরাপত্তা কর্মী। এর আগে গেল মাসে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। পরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে কর্মসূচির উপর দমন অভিযান এবং সৃষ্ট সহিংসতায় 2 শতাধিক মানুষ নিহত হয়। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আজ পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়, দলের নেতাদের বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। চট্টগ্রামে আওয়ামী লীগ কার্যালয়, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও এবিএম ফজলে করিম চৌধুরী এমপির বাসায় ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে বিকেলে দামপাড়া পুলিশ লাইনে ভাঙচুর চালাতে গেলে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন।
বরিশালের আওয়ামী লীগ অফিস ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন 1920 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, আমেনা বেগম ফাউন্ডেশন, বরিশাল প্রেস ক্লাব ও ইউরো কনভেনশন হল। ভৈরবে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসানের বাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়। সাতক্ষীরা শহরের খুলনা রোডে মোড়ে বিক্ষুব্ধ জনতা এসপি বাংলোয় হামলা করলে পুলিশ সেখানে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে আহত হয়েছেন 2 জন। নওগাঁয় উত্তেজিত জনতা জেলা আওয়ামী লীগ অফিস, সদর আসনের এমপি ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জনের বাসভবন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসভবনে অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। অন্যদিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হামলা করেছে একদল যুবক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারা কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে শহীদ মিনার ও পুরান ঢাকার চানখারপুল এলাকায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে। ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ার শেল ছোড়ার ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেকান্দার রেমান ও ফরুক বাবুকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সোমবার দুপুর 12টা পুরান ঢাকার চানখারপুলের চিত্র এটি। লং মার্চ টু ঢাকা শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে চানখারপুলে জড়ো হওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। সংঘর্ষ বাধে পুলিশের সাথে, ছোড়া হয় টিয়ার শেল, আহত হয় বেশ কয়েকজন। এর আগে শহীদ মিনারেও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। গ্রেফতার করা হয় কয়েকজনকে। শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা, তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি। কারফিউ ঘিরে শাহবাগ, পল্টন সহ রাজধানীতে সরব রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের দ্বারা নিগৃহীত, নির্যাতিত ও বৈষম্যের শিকার হওয়া বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ও চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের পক্ষ থেকে গণ আন্দোলনে বিজয়ী দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে বলা হয়, পুলিশের উপর হামলা করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে বলা হয়, নিরীহ নিরপরাধ পুলিশ যারা আপনাদেরই ভাই বোন কিংবা সন্তান, আক্রমণের পরিবর্তে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসুন। বিজয়ের এই ঐতিহাসিক শুভলগ্নে আপনাদের উদ্দেশ্যে আমাদের আকুল আবেদন, আমাদের প্রিয় এই মাতৃভূমিকে রক্ষা এবং এর উন্নতি অগ্রগতির স্বার্থে আমাদের কোনো কর্মকাণ্ড দেশের স্বার্থ এবং জননিরাপত্তার প্রতি যেন হুমকি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের অনিয়ন্ত্রিত বহিঃপ্রকাশের মাধ্যমে আমরা যেন আমাদের দেশের খুব বেশি ক্ষতি না করে ফেলি সে বিষয়ে আমাদের খেয়াল রাখা দরকার। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে তার দোসর পুলিশ কর্মকর্তা কর্মচারী কর্তৃক খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতনকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কেউ কেউ ইতিমধ্যে পালিয়ে গেছে অথবা গা ঢাকা দিয়েছে। যারা এখন প্রকাশ্যে আছে তারা আসলে অধিকাংশই নিরীহ ও নিরুপায় নিম্নপদস্থ কর্মচারী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।